ইজ ভেরি সিম্পল। টাস্কটা হচ্ছে আরএমজি নিয়ে প্রোটোটাইপ একটা স্যাম্পল বানাতে হবে, ফ্যাব্রিক, জিপ, অন্যান্য অ্যাক্সেসরিজ এগুলো সোর্স আউট করতে হবে, অ্যাকচুয়ালি এটাকে প্রোটোটাইপ একটা স্যাম্পল ম্যানুফ্যাকচার করতে হবে, এটাকে প্রাইসিং করতে হবে, তারপরে ইউ হ্যাভ টু পিচ ইট বিফোর দি ক্লায়েন্ট হু ইজ দি অস্ট্রেলিয়ান। আমরা ওই ফ্যাব্রিকেশনের বেসিস করে আমরা ফার্স্ট এটা ল্যাব ডিপ তৈরি করি, রেডি করে বায়ারের কাছে সাবমিট করি। সাবমিট করলে যদি তার চয়েস হয়ে যায় তখন সে ল্যাব ডিপটা অ্যাপ্রুভ করে দেয়, কিংবা এ কিংবা বি কিংবা সি, সামটাইমস সে ক্যান্সেলও করে দিতে পারে। Can we please have the Challenger 8 with us in the boardroom? Please come in. Welcome to the boardroom. আমাদের সাথে আজকে আছেন আমাদের লিড জাজ, ইউ অলরেডি নো হিম, জনাব আব্দুল মুক্তাদির, এন্ড স্পেশাল জাজ হিসেবে আমাদের সাথে আছেন রিয়াজ বিন মাহমুদ, and he is a specialist in, of course, in R&D sector. আমরা জাজমেন্টে যাব, আমাদের কাছে শিটগুলো আছে যে আপনারা কিভাবে পুরো কাজটা করেছেন এবং আলটিমেটলি কস্টিং করে বায়ারকে কনভিন্স করতে পেরেছেন কিনা, করতে পারলে কতটুকু অর্ডার করেছেন, করলে কতটুকু বেনিফিট, বেনিফিট অ্যান্ড কস্ট বেনিফিট অ্যানালিসিসটাও আমরা আপনাদের কাছ থেকে জানবো। তো একদম প্রথমে খুব শর্টলি আপনাদের তরফ থেকে যে কেউ একজন 3 মিনিট সময় দেওয়া হচ্ছে, এর মধ্যেই আপনাদের টাস্কটা আমাদের সম্মানিত জাজদেরকে তুলে ধরবেন কিভাবে এই টাস্কটা করা হলো এবং তার ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশনটা কী দাঁড়িয়েছে। প্রথমত আমরা সোর্সিংয়ের কাজটা করেছি। আমরা সোর্সিংয়ের কাজের জন্য আমরা টাস্ক ডিস্ট্রিবিউট করেছিলাম 2-3 জন, যারা বাই ফোনে সোর্সিং করেছে, এবং সোর্সিংয়ের মাধ্যমে আমরা বেশ কয়েকটা ফ্যাক্টরি চুজ করেছিলাম, যার মধ্যে ছিল HR টেক্সটাইল, অর্কিড, স্টাইলস লিমিটেড, এটসেট্রা। এগুলোর মধ্যে আমরা সিলেকশনের মধ্যে আবার কিছু ফ্যাক্টরি বাদ দিয়েছি যে কমপ্লায়েন্স ইস্যুর জন্য, তারা কমপ্লায়েন্স মেনটেন করে না, এরকম কিছু জিনিস। তারপরে আমরা বেস্ট চুজেস ফ্যাক্টরিগুলো চুজ করেছি এবং এর মধ্যে আমরা HR টেক্সটাইলকে বেছে নিয়েছি, যারা আমাদেরকে সাপ্লাই করবে হুডিটা। তাতে কিছু যেমন সার্টিফিকেশন আছে, বিশেষ করে যে BSCI। আপনার ওদের টার্গেট প্রাইস কত ছিল? ওদের টার্গেট প্রাইস আমাদের দেওয়া ছিল 6.25 পার পিস, পার ইউনিট, 6.25 পার ইউনিট। আর আমরা তাদেরকে অফার করছি $7.17 পার ইউনিট। তাহলে কি 7.15 এ কিনবে? ওর টার্গেট প্রাইস হলো 6.25, ও কিনবে? জি, এটা অ্যাকচুয়ালি 6.25 যে প্রাইসটা দেওয়া হয়েছে, এটা কমপ্লায়েন্স মেনটেন করে এই প্রাইসে আমরা হুডি মানে তাকে করে দেওয়া সম্ভব না। ফেব্রিকেশনটা কি, কম্পোজিশন কি? ফেব্রিকেশনের কম্পোজিশন হলো আমরা বডি ফেব্রিক হিসেবে আমরা ইউজ করছি, যেটা 100% কটন, এটা 280 GSM। তারপর আমরা ইউজ করছি রিব হিসেবে ইউজ করছি 360 GSM, এবং 180 GSM ইউজ করছি হুডির ইনসাইডের জন্য আমরা ইউজ করছি। তো সিঙ্গেল জার্সি যেটাকে বলে আর কি। জিপার কি নাইলন জিপার না মেটাল? নাইলন জিপ। সো তারা যে প্রাইসটা দেখিয়েছে এবং তারা যেই ব্রেকডাউনটা দেখিয়েছে কস্টের, প্রত্যেকটা ব্রেকডাউনে আমরা অন্যান্য যেই আরও যারা ফ্যাক্টরি ছিল তার কমপ্লায়েন্স ইস্যুতেই ছিল, কিন্তু তাদের থেকে এদের ব্রেকডাউনের প্রতিটা প্রাইস যথেষ্ট আমাদের কম মনে হয়েছে। এবং তাদের আপনি কম মনে হোক বেশি মনে হোক এটা ইস্যু না, ইস্যু হলো তার প্রাইস চেয়েছে 6.25, আপনি 7.15 আপনার কস্টিং আসলো। আপনি ইন্ডিভিজুয়াল আইটেমস কি নিজে সোর্স করেছেন না ওদের উপর ছেড়ে দিয়েছেন? স্যার, এখানে আমাদের HR টেক্সটাইলটা ছিল কম্পোজিট, এদের শুধুমাত্র নিটিংয়ের জন্য আমরা এটা মন্ডল নিটিং ওদের থেকে তারা করে নিয়ে আসে। সো তাহলে আপনি কম্পোনেন্ট নিজে সোর্স করেন নাই? জি, আমাদের সোর্সিং ছিল, আমাদের সোর্সিং ইনফরমেশন আমরা গ্যাদার করেছি, কিন্তু কম্পোজিটের দিক থেকে চিন্তা করে আমরা দেখলাম যে কোয়ালিটি যদি আমরা মেনটেন করতে চাই তাহলে আমরা তাহলে আপনি কিছুই করেন নাই, আপনি গিয়েছেন
সব কিছু দেখে শোনার পরে আপনি জাস্ট অর্ডারটা নিয়ে এসে ওদেরকে বলছে ভাই আমাকে একটা offer না দিন। স্যার আমরা স্যার সোর্সিং করেছি যেমন স্যার দেখেন না আমি বুঝলাম সোর্সিং করে এর এন্ড রেজাল্ট কি সোর্সিং করে আপনি ইভেনচুয়ালি Price সেই is সোর্সিং very far, প্রাইসে অনেক। পারেন নাই তাই তো তাহলে পারে এইচআর যে সমস্ত সোর্সের কথা বলেছে আপনি সেই সব সোর্সে গিয়েছেন না ইন্ডিভিজুয়ালি আরো সোর্সিং এর সোর্স আমরা ইন্ডিভিজুয়ালি আরও সোর্সে গিয়েছি সেগুলিকে কম দাম পেলেন না কোথাও স্যার সেগুলোতে কমপ্লেন পেলেও কিন্তু ওগুলো কমপ্লেন্স মেনটেন করে না স্যার সেগুলিকে কম্পোনেন্টেও কমপ্লায়েন্স দেখতে হয়েছে আপনাদেরকে জি স্যার আমরা কমপ্লেন্স দেখেছি কমপ্লায়েন্স আর নন কমপ্লায়েন্সের মধ্যে অনেক পার্থক্য স্যার এখানে কমপ্লেন্স ইস্যুটা যখন বড় হচ্ছে তখন আমার সোর্সিং এর বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে যে এটা তা তো বটেই আপনাকে সোর্সিং এর কথাটাও মনে রাখতে হবে কিন্তু মনে করেন একটা ইন্ডাস্ট্রিয়াল আইটেম কথার কথা বলি যে জিপার কিংবা অন্যান্য যে সমস্ত component Label রয়েছে, বা label, অন্যান্য কিছু। সেই সমস্ত জায়গায় আপনি যদি আপনি সোর্সিং করে প্রাইস যদি না কমাতে পারেন তাহলে তো আপনি ব্যবসায়ী পাচ্ছেন না বায়ার যখন অর্ডার দেয় এবং টার্গেট প্রাইস দেয় তখন সে মার্কেট অ্যানালাইসিস করেই টার্গেট প্রাইসটা দেয় যে এই রেটে সে দিতে পারবে কিনা এবং সে খুব ভালো মতোই জানে যে কমপ্লায়েন্স মেনটেন করে যে একটা প্রোডাক্টের রেট কত হতে পারে যেমন আমরা এটা 100% অ্যাসিওর করতে পারি যে 6.25 এর মধ্যে উনি পাবে না কমপ্লায়েন্স মেনটেন করে আমরা অনেকগুলো ফ্যাক্টরি অ্যানালাইজ করেছি প্রাইসিং দেখেছি সোর্সিং দেখেছি যেখানে আমরা ব্রেকডাউনে যেটা রেজাল্ট এসেছে এটাই বেস্ট প্রাইস আমরা অফার করছি এবং মোস্ট প্রবাবলি সে যদি এর নিচে পায় হতে পারে সে ডেলিভারি অন টাইমে পাবে না যেমন অনেকগুলো ফ্যাক্টরি আছে যারা 6.25 কেন 6 এর মধ্যে আমাদের You're অফার getting করেছে into an argument which is not right. আমার প্রশ্নটা ছিল খুব সিম্পল বায়ার এরপরে নেবে কি নেবে না সেটা পরের ব্যাপার আপনি কিভাবে বায়ারকে ফেস করবেন তারপরে সে তো অন দি টেবিল প্রশ্ন করবে আই ওয়ান্ট ইট উইদিন 6.25 and you're offering me 7.15 or 7 why did you come up with that আপনি কমপ্লায়েন্সের ইস্যু বলবেন ওরও তো একটা লিমিটেশন থাকতেই পারে স্যার রাইট যে আমি এর বেশিতে নেব না বিকজ দে মাইট নট হ্যাভ দি ফাইন্যান্সিয়াল আসলে আপনি যে কথাগুলি বললেন দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট পিপল সে হোয়েন দে ডু নট গেট অর্ডার আমি বহু ওয়ার্ল্ডের টেন্ডার প্রাইসে যখন একজন উইনার হয় সে যখন একটা পার্টিকুলার প্রাইসে প্রোডাক্টটা পায় তখন রেস্ট অফ দ্য পিপল যারা প্রোডাক্টের প্রাইস পায় না যারা কম্পিট করে পারে না তারা এক্স্যাক্টলি আপনি যা বললেন আই অলওয়েজ হিয়ার দ্য সেম এক্স্যাক্টলি দ্য সেম ইটস আনবিলিভেবল আপনারা তো একেবারে ফ্রেশ আপনারা তো কোনোদিন এই ব্যবসায় যান নাই কিচ্ছু যান নাই বাট অ্যামেজিংলি মানে আমি আমার এই ব্যবসার জীবনে যখন প্রতি স্তরে যে সমস্ত লোকজনদেরকে ফেস করি যারা ব্যবসা পায় না এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট দে সে যে এটা তো কস্টিংয়েও আসে না ও কী করে দেয় এটা বলবে কস্টিংয়েও আসে না কার যখন একটা ম্যানুফ্যাকচারার অন্য ম্যানুফ্যাকচারাররা বলে যে আমি তো ও তো কস্টিংয়েও আসে না এটা কীভাবে দেয় দেন যে দেয় সেই উইন করে আপনি অ্যাজ এ মিডল ম্যান যে একজন বায়ারের এজেন্ট হিসাবে কাজ করছেন আপনার জন্যে ব্যবসায় সাকসেসফুল হতে গেলে পরে আপনাকে ওই জিনিসটা খুঁজে বার করতে হবে যে কে আপনার কার স্পেয়ার ক্যাপাসিটি রয়েছে যেখানে তার টোটাল ওভারহেড ওখানে অ্যাডেড হবে না বিজিএমই এর ভাইস প্রেসিডেন্ট সাহেব আজকে এসেছেন রিয়াজ সাহেব ধন্যবাদ মুক্তাদির ভাই আমার মনে হয় যে যে একটা ছোট্ট জিনিস দিয়ে উদাহরণ দিচ্ছিলেন মুক্তাদির ভাই যে সোর্সিংগুলি নিজেরা করেছেন কিনা যে কোনো জিনিস আমি যখন প্রথমে ব্যবসা শুরু করি ট্রেড লাইসেন্স থেকে শুরু করে একটা টেলিফোন লাইনের কানেকশন থেকে শুরু করে ইআরসি আইআরসি প্রত্যেকটা জায়গায় আমি নিজে গিয়েছি আমি নিজে প্রত্যেকটা সরকারি বেসরকারি অফিসগুলিতে বাংলাদেশ বোর্ড অফ ইনভেস্টমেন্ট থেকে শুরু করে সব জায়গাতে কাস্টমসে বন্ড লাইসেন্স করতে আপনারা জানবেন সব সময় শুনবেন যে অনেক পয়সার প্রয়োজন হয় কিন্তু আমি আমার জীবনের প্রথম বন্ড লাইসেন্স করিয়েছিলাম 7,000 টাকা দিয়ে এবং এইভাবে যখন ব্যবসা শুরু করি নিজে প্রথমে মার্কেটিংয়ে যাই প্রথমে সিএম বেসিসে কাজ পাই তারপরে আস্তে আস্তে এফওবিতে যাই মার্চেন্ডাইজিং কিভাবে করতে হয় নিজে শিখি প্রথমে কারণ নিজে যদি না জানা যায় তাহলে কিন্তু ব্যবসাটা করা যায় না এবং যেটা মুক্তাদির ভাই বারবার বলছিলেন যে আপনাদেরকে যখন একটা টার্গেট প্রাইস দেওয়া হয়েছে 6.25 বায়ারের কাছে আপনি যখন নেগোশিয়েট করতে যাবেন প্রাইস নিয়ে তার কিন্তু এত সময় নেই যে আপনার সাথে বসে অনেকক্ষণ সময় দেবে দে হ্যাভ লট অফ সাপ্লায়ার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড এবং কেউ না কেউ তাকে এই প্রাইস মিট করে কিন্তু অর্ডারটা নিয়ে যাবে হয়তো এর থেকে লো প্রাইসও সে পেয়ে যেতে পারে তো কাজে আপনাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে আপনার ব্যবসাটা ধরে রাখবেন অবশ্যই আপনাকে যেখানে কাজ করবেন কমপ্লায়েন্স বলতে আমরা কি বুঝাই কারখানায় শ্রমিকের কর্মস্থলের নিরাপত্তাটা সেফটি সিকিউরিটি যেটা স্ট্রাকচারাল সেফটি
ফায়ার সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি, এই জিনিসগুলি নিশ্চিত করতে হবে। শ্রমিকদের পাওনা নিশ্চিত করতে হবে, তাদের অধিকার নিশ্চিত করতে হবে। আবার অ্যাট দ্য সেম টাইম শ্রমিকদেরও দায়িত্ব আছে উদ্যোক্তাদের প্রতি, যে তাদের যেই কাজটা, সেই কাজটা সঠিক সময়ে সেই কোয়ালিটিকে মেনটেন করে তারা যেন কাজটা করেন। হয়তো একটা টার্গেট থাকে একটা সার্টেন টাইমের মধ্যে, সেই টার্গেটটা যেন ফুলফিল করেন। সেইভাবে যদি কাজগুলি হয় তাহলে কিন্তু উইন উইন সিচুয়েশনে মানে ব্যবসাটা করা সম্ভব হবে। তবে জিনিসটা হলো যে ব্যবসাটা একদিনের জন্য না, আর ব্যবসা হচ্ছে কমিটমেন্ট। আপনি যদি কমিটমেন্ট ঠিক থাকে, আপনার ওই বায়ারই 6.25-এ যদি আজকে আপনি সেই কমিটমেন্ট কোয়ালিটি দিয়ে প্রাইস নেন, আপনি একটা সময় তার কাছ থেকে এই 7.15 হয়তো পাবেন। এই যে ইয়ার্ন সোর্সিং বলেন, নিটিং বলেন, তারপরে ডাইং বলেন, এগুলি কিন্তু আলাদা আলাদা যদি করা যায় তাহলে কিন্তু অবশ্যই কিছু কিছু করে পয়সা সেভ হয়। আর গার্মেন্টস সেক্টরটা খুব কম্পিটিটিভ সেক্টর, এখানে আপনাকে ওই বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু করে তুলতে হবে। এই প্রত্যেকটা জায়গা থেকে আপনাকে নেগোশিয়েট করে আসতে হবে, কারণ আপনার কিছু কস্ট তো ফিক্সড। আপনার সুপারভাইজার, আপনার স্টাফের বেতন, আপনার ওয়ার্কারের বেতন, আপনার ইলেকট্রিক বিল, আপনার গ্যাস বিল, এগুলি তো ফিক্সড, এগুলি তো আপনি কোনো ওইখানে কমানোর কিছু নেই। কাজেই আপনি এই আপনার যখন এক্সেসারিজ থেকে শুরু করে আপনার কম্পোজিশন অফ ফেব্রিক, এই প্রত্যেকটা জায়গাতে আপনার লেভেলেও যখন আপনি কিনবেন সেখানেও আপনাকে নেগোশিয়েট করে নিতে হবে। একটা পলি, একটা মানে আপনার কার্টুন, প্রত্যেকটা জায়গাতে যদি আমরা কম্প্রোমাইজ করতে পারি, কম্প্রোমাইজ বলতে নেগোশিয়েটটা করতে পারি, এবং নেগোশিয়েটিং এটা কিন্তু একটা স্কিল, এবং সেই স্কিলটা কিন্তু খুব স্ট্রং স্কিল হতে হয়। কারণ আপনি যখন কিনবেন তখনও আপনাকে মানে একটা উইন উইন সিচুয়েশনে থাকতে হবে, এবং বায়ারদের সাথে যখন আপনি যাবেন একটা প্রাইস নেগোশিয়েট করতে, 60,000 পিসেস, ইটস নট আ ভেরি স্মল কোয়ান্টিটি। স্যার এখানে 280 জিএসএম যে ব্যাপারটা আছে বা 360 এবং 160, সেগুলো যদি আমরা এখানে স্কোয়ারের সাথে আমরা কমিউনিকেশন করেছি, ফ্যাবিয়ানের সাথে কমিউনিকেশন করেছি, আমরা ডেকোর সাথে কমিউনিকেশন করেছি, ডিবিএলের সাথে কমিউনিকেশন করেছি, এরকম 10-12টা সোর্সিং কোম্পানির সাথে কমিউনিকেশন করেছি। এটা কোনোভাবেই এর থেকে কমানো সম্ভব না, কারণটা বলছি স্যার। এক নম্বর হচ্ছে এখানে যে জিএসএমটা ইউজ করা হয়েছে, যেটা আছে 360, আমরা চাইলে 6.2তেও আমাদের একটা রেট করা আছে, সেখানে আমাদের জিএসএমটা অনেক কমে গেছে। আপনার স্পেসিফিকেশন যা ছিল তার চেয়ে কম, তার চেয়ে কমে গেছে। এটা তাহলে প্রাইসিং এ তো হয় না। আপনাকে চাইলেও হলো, মনে করেন মানুষ, আপনি বানর দিলে না, চলবে? স্যার, দিতে তাহলে এই পারবো কথা না। বলছেন কেন? স্যার এই জন্যই বলছি স্যার। এরপরও স্যার এটা এই না, প্রথমে একটা কথা বলি, দিস থিঙ্কিং ইটসেলফ ইজ করাপ্ট। হ্যাঁ, মানে ইউ শুড নট হ্যাভ মেনশনড ইট ইভেন। আমি ভেহিমেন্টলি অপোজ করি যদি একটা রিকোয়ারমেন্ট থাকে, মনে করেন 370 জিএসএম, আপনি সে জায়গায় 290, 260-র কথা প্রসঙ্গ টেনে আনছেন, দ্যাট ইজ অলসো, এটা হলো, এইটা যদি আপনাদের মাথায় আসে তাহলে ইউ শুড নট কাম টু বিজনেস। ব্যবসা করতে গেলে এই জিনিসগুলি মাথায় আসতে হবে। হোয়াট ইউ আর ন্যাচারালি সেইং, হোয়াট ইউ আর। আমি বুঝাতে পারছি আপনাকে? আপনারা এখন, আপনি যে বললেন এখনই, এটা কিন্তু আপনি ন্যাচারালি বলে যাচ্ছেন, কিন্তু এগুলি ন্যাচারালি যা বলছেন এটা রিফ্লেক্ট করতেছে অন ইউর উইকনেস। হাউএভার আপনার প্রফিট অ্যান্ড লস যদি এক কথায় দেখি, আপনি লস করেছেন প্রায় 1.5 লক্ষ টাকার মতো মাইনাস দেখা যাচ্ছে। যদি আমরা ব্যবসাটাকে অ্যাজ এ হোল দেখি, অ্যাপার্ট ফ্রম অল দিস ডিসকাশন, রাইটস অ্যান্ড রংস যা করেছেন অনারেবল জাজেসরা, স্পেসিফিক যে জাজ এসছেন আমাদের সাথে, লিড জাজ, চেষ্টা করেছেন কিছুটা আইডিয়া দেওয়ার জন্য কোন কোন জায়গাগুলোতে ইউ প্রবাবলি কমিটেড মিস্টেক, এবং যে জিনিসগুলো এথিক্যাল পার্টগুলো কিন্তু কিছুটা স্যার তুলে ধরেছেন, যে অ্যাকচুয়ালি এথিক্সটা মেনে চলতে হয় বিজনেস করতে গেলে, বাই দি বুক কিছু কিছু ব্যাপার আসতে হয়। এবং স্পেশাল জাজ যিনি বলেছেন যে তার বিজনেস শুরুতেও তিনি ট্রেড লাইসেন্স পর্যন্ত বা ফোনের কানেকশন, আই এম শিওর যখন তিনি ব্যবসা শুরু করেছেন একটা বিটিসিএল বা টিএনটির কানেকশন পেতে অনেক বেগ পেতে হতো, এবং সেটাও তিনি নিজে ফেস করেছেন। এবং স্যার যেটা বলেন, তার ফ্যাক্টরি তৈরি করা থেকে শুরু করে তার আজকে পর্যন্ত আসা প্রতিটা ক্ষেত্রেই উনি ইনভলভ হয়েছেন, জানার চেষ্টা করেছেন যে অ্যাকচুয়ালি হাউ ইট ওয়ার্কস। সো যেটা আমরা বলি যে আমাদের ইদানিংকার জেনারেশনের মধ্যে স্যার একটা প্রবলেম আছে, দে অলওয়েজ ট্রাই টু লার্ন দি ট্রিক অফ দি ট্রেড, বাট ইট ইজ বেটার টু লার্ন দি ট্রেড ইটসেলফ। তাইলে হয়তো ট্রিক অফ দি ট্রেডটা অনেক বেশি ইম্প্রোভাইজ করা যায়, যেটা ওনাদের কাছ থেকে আমরা অন্তত শিখতে পারি এরপরের জেনারেশন, যে ট্রেডটাকে শেখা ভালো, আগেই ট্রিকটা না শিখে। তো অ্যাজ এ হোল স্যার জানলাম ওনাদের ব্যাপারটা, যে অবভিয়াসলি ইট ওয়েন্ট ডাউন ইনটু লসেস -55,000, এবং ডিটেলগুলো কীভাবে প্রাইসিং করেছেন 6.25 ছিল, এবং যেটা তারা প্রাইস করেছেন 7.17, অর্ডার কোয়ান্টিটি অবভিয়াসলি 6,000 ছিল। তো আমরা আরেকটা গ্রুপ যেটা আছে তাদের কাছ থেকেও স্যার শুনবো, এবং আমার মনে হয় দেন উই ক্যান রিয়েলি জাজ ফ্রম অ্যাপেল টু অ্যাপেল যে আসলে কারা ভালো করলো কি খারাপ। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ডিফেন্স। আমরা জানলাম হাউ ইউ ডু, অফকোর্স ইউ হ্যাভ ওয়ার্কড হার্ড, জানাও হলো অনেক কিছু নতুন করে। প্লিজ ওয়েট ফর এ ওয়াইল।
Can we have the first aid, please, to the boardroom? Welcome to the boardroom. আপনাদের মধ্যে কেউ will not interrupt, but you just কে tell us বলবে আপনারা বলেন in 3 minutes. I will brief. Please, go on. Sir, thank you for your opportunity. We are from the Planetex Limited. We are doing one costing about a men's Jeep hoodie. So it's about 80-20 CVC cotton polyester, 280 GSM fabric and body fabric. And our requirement is for the Australian buyer, and they required some ethical standard, the standard that went BSCI standard, and they also ordering for 60K pieces. Our lead time is 120 days. So within this very short time, we try to find out some vendor who can supply this kind of product within a reasonable price and with committing all the compliance issue. So first of all, we started to source all the cost component of this particular product. Then we find out that আমি যেটা বের করেছি যে আমার কস্ট কম্পোনেন্টের ভিতরে কী কী জিনিসগুলো আছে, যেমন বডি ফ্যাব্রিক আছে, আমার অ্যাক্সেসরিজ আছে, আমার ট্রিমস আছে, এবং আমার সিএম যেটা দিতে হবে ফ্যাক্টরিকে কস্টিংয়ের জন্য। তো সব কিছু মিলে আমি যখন কম্পোনেন্টগুলো জানলাম, দেন আমরা টোটাল গ্রুপটাকে ভাগ করে দিই এইভাবে যে একটা পার্টিকুলার টিম দেখবে হচ্ছে গিয়ে কমপ্লায়েন্স ইস্যুগুলো, তারা প্রতিটা ফ্যাক্টরির নাম আসার সাথে কমপ্লায়েন্স ইস্যুগুলো খুঁজে দেখবে। একটা টিম হচ্ছে সোর্সিং টিম, তারা হচ্ছে পার্টিকুলার প্রাইস, লো প্রাইস কোথা থেকে পাওয়া যায় এটা আমরা দেখবে। বুঝেছি। টু কাট দ্য লং স্টোরি শর্ট, আমরা এর আগেই শুনেছি যে আপনারা অবশ্যই সবগুলি আপনারা ফাইনালি প্রাইস কত অফার করতে পেরেছেন? স্যার আমাদের কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে যেটা আছে সেটা হচ্ছে সাকুরা গ্রুপ, যেটা হচ্ছে $7.35 পার পিস ফর সিভিসি 80-20। এটা হচ্ছে আমাদের লোয়েস্ট পসিবল প্রাইস। স্যার এই ফ্যাক্টরি বিএসসি এবং আইএসও সার্টিফিকেট আছে, এবং এটা হচ্ছে আমাদের বেস্ট অপশন। নন কমপ্লায়েন্স ব্যাপারটা কি যদি আধা মিনিট একটু বলেন তাহলে প্রাইসটা কমে যায়। নন কমপ্লায়েন্স বলতে স্যার সার্টিফিকেটগুলো যদি তার কাছে না থাকে, হয়তো তার সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড তার আছে। প্রাইস কত হবে, কতটায় আনতে পারবেন আমি আপনি? স্যার সর্বনিম্ন আনতে পারবো হচ্ছে 6.90। এটা তো আমরা ক্যালকুলেশনেই নেব না, বিকজ নন কমপ্লায়েন্স ইস্যুর জন্য কত কি ফেস করছে আরএমজি সেক্টর, ইউ নো ইট ভেরি ওয়েল। সো আপনার অ্যাকচুয়াল প্রাইসিং কিন্তু স্যার 7.35, রাইট? ইয়েস স্যার। আপনি কি বলতে আমরা আরেকটা অপশন যেটা বের করেছি, যেটা আমি যদি বলি, সেটা হচ্ছে আমরা চারটা ফ্যাক্টরিকে আমরা ডিভাইড করেছি, যার মাঝে একটাকে আমরা পেয়েছি নন কমপ্লায়েন্স এবং বাকি তিনটে ছিল কমপ্লায়েন্স, যেটার মধ্যে একটা রেঞ্জ ছিল মানে হায়েস্ট টু লোয়েস্ট। তো সেই ক্ষেত্রে একদম আমরা যেটা বলতে যে এভারেজে যেটা ছিল রায়ান রেস্ট লিমিটেড, এটার হচ্ছে 6.90, যেটার কমপ্লায়েন্সের ক্ষেত্রে সেডেক্স এই সার্টিফিকেট আছে, এবং বিএসএর রিসেন্টলি তাদের অডিট হয়েছে যেখানে তারা পেয়েছে হচ্ছে গুড। সো এবং তাদের 2014 পর্যন্ত তাদের এটার এক্সপায়ারেশনের এই ডেটা আছে। সো আমরা চিন্তা করছি যে রায়ান ড্রেস লিমিটেড প্রাইসের দিক থেকে এবং কমপ্লায়েন্সের দিক থেকে এটা বেস্ট অপশন হতে পারে। যেটা আমি 6.9 স্যার এখানে একটা কথা অ্যাড করার ছিল স্যার, 6.9 সে আমাকে সিএমটি অনেক কম ধরে দিয়েছে। সো আমি যদি ফ্যাক্টরি ভিজিট না করি আমি এটা একদম মেক শিওর করতে পারছি না, এই জন্য আমি ফাইনালি 6.9টাকে প্রপোজ করতেছি না, বাট আমি কনফিডেন্টলি যে ফ্যাক্টরিটাকে বলতে পারবো 7.35 আমি ওটাকে প্রপোজ করছি, বাট উই হ্যাভ অ্যান অপশন দ্যাট 6.9 অলসো। তাহলে ফ্যাক্টরি ভিজিট করার সময় পেলে 6.9এও আপনারা অফার করতে পারবে, এবং ওটা ডকুমেন্টগুলো আমার কাছে আছে, ওই কমপ্লায়েন্স ডকুমেন্টগুলো। আপনাদেরকে কি করলে, আপনারা তো এই অনেকগুলি সব দেখেছেন, দেখে আপনাদেরকে কি করলে এইটার প্রাইস আরো কমানো সম্ভব বলে মনে হয়? আমি যদি জিএসএমটা কমিয়ে দেই, আমি যদি জিএসএম কি আউট অফ স্পেসিফিকেশন করবেন? স্যার এটা 280 জিএসএম আছে, আমি যদি এটাকে 240 করে দেই, সেটা কি স্পেসিফিকেশনের মধ্যেই থাকবে? না, স্পেসিফিকেশনের মধ্যে থাকবে। তাহলে কেন করবেন না, আপনি স্যার আমাকে বলেছেন যদি কমানো যায়, তাই সেই অপশনটা বলছি। না, আমি তো বলছি স্পেসিফিকেশনের মধ্যেই মধ্য কমানো। থেকে কমানো। ইয়ার্ন প্রাইস কমানো যায় না? স্যার ইয়ার্ন প্রাইস যেটা এখন কারেন্ট মার্কেটে, ইয়ার্ন প্রাইস $3.70 পার কেজি। কত সিঙ্গেল? স্যার এটা হচ্ছে স্যার কাউন্টটা ঠিক আমার স্যার মনে নেই স্যার। স্যার এটা যে মানে আমাদের যে প্রোডাক্টের জন্য এটা 3.70 আমি প্রাইসটা পেয়েছি। আর আগের গ্রুপ করে গেছে 100% কটনে। আসলে কি ছিল স্পেসিফিকেশন? সিভিসি 80-20 ছিল, আর একটা অপশন ছিল 100% কটন দেখানোর যেত। 100% কটনের প্রাইস করেননি না আপনারা? স্যার আমরা করিনি। কিন্তু এখানে যেটা মানে প্রশ্ন যেটা মুক্তাদির ভাই বারবার বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে প্রাইস যেটা আপনাদেরকে একটা ধরে দেওয়া হয়েছে, একটা টার্গেট প্রাইস দিয়ে দেওয়া হয়েছে 6.25, এবং এটা মার্কেটে যে প্রাইসটা আপনারা বলছেন যে সুতার প্রাইস 3.7, তো এটা কি আপনারা কয় জায়গায় চেক করেছেন আমি জানি না, কিন্তু বিভিন্ন জায়গায় চেক করলে আমার মনে হয় 3.7 থেকে কমানো যায়, সুযোগ আছে প্রাইস কমানোর, অবশ্যই সুযোগ আছে।
তো এখানে সুতার প্রাইসটা যদি আপনার কমে তাহলে কিন্তু আপনার একটা বিশাল প্রাইস কমে যায়, কারণ এটা আপনি যেটা বলছেন আসলে ফেব্রিকেশনটাই ফেব্রিকেই মেইন খরচ আপনার। তো আপনার যদি সুতার প্রাইস কমে তাহলে কি আপনার ইয়েতে কমে গেল, আপনার সুতার দামটা কমলো, তখন ডাইং নিটিংয়ের একটা সার্টেন চার্জ আছে, তারপরে কিন্তু আপনার আলটিমেটলি যে ফেব্রিকের কস্টটাই কমে যায় এবং সেখানে কিন্তু আপনি মোর কম্পিটিটিভ হন। তা আপনার 6.90 আপনি বলছেন যে দিতে পারবেন হয়তোবা, এদিকে 7.35 তো মানে ওয়ে আপ টু দি মানে এটা তো প্রশ্নই ওঠে না। 6.90 ইভেন ইজ ভেরি হাই প্রাইস ফর এ গার্মেন্টস লাইক দিস। আমি জানি না আপনাদেরটা আছে কিনা, এটা আগের গ্রুপে যদি আমাদেরকে একটু দেখান। তো সেইখানে এটা ইটস মানে 6.25 ইফ ইউ আস্ক মি দ্যাট ইজ আ ভেরি ভেরি গুড প্রাইস অ্যান্ড নট টু মিট দ্যাট ইটস ঠিক আছে, ওকে দেখলাম। এটা কি এইটাই হলো ফাইনাল স্যাম্পল হবে স্যার, এটা তো আপনাদের? স্যার প্রিন্টিংটা নাই স্যার। আচ্ছা, এটা আপনারা করেছেন? প্রিন্টিংটা ধরা আছে প্রাইসে? জি স্যার, প্রিন্টিংটা ধরা আছে। আর স্যার এখানে প্রাইসে আরো কয়েকটা জিনিস আছে, যেমন একটা হ্যাঙ্গার ধরা আছে স্যার। এগুলো ধরার কারণে স্যার একটু কস্টিংটা বেড়ে গিয়েছে স্যার। হ্যাঙ্গারে স্যার আমার 20 সেন্টস এক্সট্রা লাগছে স্যার। আমরা তাহলে পরে আপনাদের প্রাইসিং 6.90 আপনারা অ্যাচিভ করতে পারবেন কমপ্লায়েন্ট ফ্যাক্টরিতে, সেটাও বলছেন, কিন্তু আপনারা সার্টিফিকেট সহ রয়েছে, ওটাও সার্টিফিকেট রয়েছে, তাহলে পরে তাহলে 6.39 না বলে 7.35 বলার র্যাশনাল কি আপনার? রেশনালটা হচ্ছে এই যে স্যার, আমি ফ্যাক্টরিটা ভিজিট করিনি, বাট আমি যেইটা বলেছি 7.35, আই ভিজিটেড দ্য ফ্যাক্টরি, আই অ্যাকচুয়ালি নো অ্যাবাউট ওটা করেন নাই? ওটা করিনি স্যার। কেন করেন নাই? স্যার ডিউ টু হরতাল এন্ড আদার ইস্যুস উই ক্যান নট গো আউট অফ দ্য হোটেল। বুঝেছি। আপনাদের কাছে যারা জাজ ছিল ব্যাক অফ দ্য ওয়াল, তারা আপনাদের 6.9 দে হ্যাভ অ্যাকসেপ্টেড ইট, এবং আপনারা বলছেন 7.35 আপনারা এনশিওর এভরিথিং যেটা এটা করতে চাচ্ছেন, বাট আপনারা আরেকটাও যে বলেছেন 6.9 সেটা অ্যাকসেপ্ট করেছে, যেহেতু আপনারা ভিজিট করেন নাই কিন্তু তাদের কাগজ পেয়েছেন, বেসড অন দ্যাট আপনারা বলতে চাচ্ছেন, সেজন্য তারা অ্যাকসেপ্ট করে আপনাদেরকে উইনার টিম হিসাবে অ্যাকসেপ্ট করেছে, মার্জিনারি উইনার। কিন্তু আপনাদের যে সমস্ত কথাবার্তা আপনারা বলছেন সেগুলি অ্যাজ এ টিম রিফ্লেক্টস ট্রেমেন্ডাস অ্যামাউন্ট অফ উইকনেস, এবং আপনারা যদি এরকম কাজ করেন তাহলে পরে ভবিষ্যতে সামনে বেশি দূর এগোতে পারবেন। আমরা এটা বলতে পারি যে আপনারা গ্রুপ হিসাবে মার্জিনালি ওদের চাইতে বেটার করেছেন। আই উইশ ইউ কুড টেক দ্যাট এক্সট্রা স্টেপ টু সিল ইউর উইন। আপনাদের কোনো টিমই অর্ডারটা পাবেন না, আমরা ইন্ডিভিজুয়ালি এই অর্ডারটা পার্সু করেছি এবং সেখানে দেখা গেছে যে 6.25 ইজ এ ভেরি ভেরি গুড প্রাইস। ইভেন উই কুড ম্যানেজ টু গেট দিস জব ডান বাই লেস দ্যান 5.75 5.7 অর্ডারটা লক করা হয়েছে এবং এটা আমরা $5.75 এটা আমরা সিল করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ বি শিওর that you are not indispensable. Anybody can be swapped from any time. But till today, as the lead just said, no, you are better than the other team. Thank you so much. Thank you for coming to the boardroom. But don't leave. Can we have the other 8, please, to the boardroom? However, getting back to business, দুটো টিমই প্রেজেন্ট করেছে স্যার, আপনারা দেখেছেন, এবং আমরা উই আর ট্রাইং টু ফাইন্ড আউট দ্য বেস্ট ট্যালেন্টস টু গো টু ডিফারেন্ট ইউনিভার্সিটিস ফর স্কলারশিপস অ্যাজ ওয়েল অ্যাজ যেটা চাচ্ছিলাম শর্ট কোর্সেও কিছু হবে, বাট এই 8 জনকে একটা স্পেশাল অপরচুনিটি দেওয়া হয়েছিল টু চ্যালেঞ্জ দি ফার্স্ট 8 থ্রু অ্যান অ্যাক্টিভিটি কল্ড RMG, যেটা স্যার স্পেশাল জাজ হিসেবে স্যার আপনি আছেন, দেখেছেন দুজনেরই প্রোডাকশন, এখন রেজাল্টটা দেয়ার পালা স্যার আপনার। আমরা চেষ্টা করেছি সবচেয়ে ভালো আমাদের এখানকার স্টুডেন্ট যারা, তাদেরকে বিদেশে ফুল স্কলারশিপ দিতে। আমরা চাই যে যতজন সম্ভব বেশি সবাইকে প্লেসমেন্ট করতে, কিন্তু আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে যদি আমরা এমন কাউকে পাঠাবো না যারা বিদেশে যে ওই ইউনিভার্সিটিতে আমাদের দেশের মান রক্ষা করতে না পারে। আমরা চাইবো আমাদের দেশ থেকে যে ছাত্ররাই যাক তারা জানি ওখানে যে এমন সুনাম অর্জন করেন যাতে করে তারা ওই ইউনিভার্সিটিগুলি আমাদের দেশ থেকে আরও বেশি ভবিষ্যতে স্টুডেন্ট নিতে চায়। আমাদের সামনে এটাই হলো চ্যালেঞ্জ। লিড জাজ বললেন রেজাল্টটা খুব পরিষ্কার, যদিও স্ট্যাটিস্টিক্যালি খুবই ইনসিগনিফিকেন্ট,
এই টাস্ক দেখে, তবুও উই এক্সপেক্টেড যে আপনারা চ্যালেঞ্জার হিসেবে পারফরমেন্সটা সেই লেভেলে করবেন যাতে টিম হিসেবে তাদেরকে অফসেট করা যায়, প্রমাণ করার চেষ্টা করবেন টিম ওয়াইজ এবং ইন্ডিভিজুয়ালি দ্যাট ইউ হ্যাভ দি ট্যালেন্ট টু বি ইন দি টপ 8 অর টপ লিস্ট, যেটা আনফর্চুনেটলি হয়নি। একটা ছোট্ট উদাহরণও যদি আমি দেই দুই জাজের সামনে যে কেন সুপিরিয়র। পারফরমেন্স তো দেখলাম গুড ব্যাড অ্যান্ড আগলি, দেখেন কাজটা কিন্তু খুব বড় না, কিন্তু গোছানো। তারা কাজ করেছে প্ল্যানেটেক্স নামে একটা কোম্পানিতে, আপনারাও তাই করেছেন। তাদের কিন্তু একটা আইডি কার্ড হয়ে গেছে, রাইট? এটা করতে কিন্তু সময় লেগেছে নিশ্চয়ই, বাট টাইমের বিভাজন বা রেসপন্সিবিলিটি নিশ্চয়ই অত সুন্দর করে এই ম্যাট্রিক্সটা করা ছিল। হরতালের মধ্যেও তারা 4টা গ্রুপকে, কোম্পানিগুলোকে তাদের কাছে আনতে পেরেছে, মানে দে ওয়ার ওয়েল প্ল্যান্ড। হ্যাঁ, এই ছোট্ট একটা জিনিসের প্রতি মাইনার একটা জিনিস পারফরমেন্স, সেট আ পার্ট ইজ পারফরমেন্স, কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজও তো করতে হয় একটা কোম্পানি রান করতে গেলে, এটাও কিন্তু তারা করেছে। সো দ্যাট দিস আর দি এক্সাম্পলস স্যার, যে আসলে ডিফারেন্সটা ব্যাক কোথায় অফ দ্য মাইন্ড আমরা এগুলি সমস্ত প্যারামিটার তো নিয়েছি, বেসড অন হুইচ আমরা তো চেয়েছিলাম ওদেরকে চ্যালেঞ্জার হিসাবে তাদেরকে উঠিয়ে নিয়ে আসতে, বাট আনফরচুনেটলি সেটা হয় নাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পার্টিসিপেশন, আর কংগ্রাচুলেশনস। যদিও হেভি হার্ট লিড জাজ বলেছেন, আমি বলবো utmost dissatisfaction আপনাদের সাথে 3 মাস থাকার পরে, with all the efforts that I have personally given with the help of the lead judge and special judges in all the episodes, I'm sorry, আমার মনে হয় না 25%-এর বেশি আমরা আমাদের মতো করে অ্যাচিভ করতে পেরেছি আপনাদের মধ্য থেকে। ইউ আর কামিং আপ উইথ এক্সকিউজেস, সিলি এক্সকিউজেস, যে হরতাল ছিল, এই ছিল, এই ছিল। দেয়ার কুড হ্যাভ বিন মাচ মোর ইনোভেটিভ ওয়েজ। আমরা যখন অফলাইন, যখন আপনাদের ফুটেজগুলো দেখি, ইউ ডু নটি থিংস ভেরি ইনোভেটিভলি, ইউ ওয়েস্ট টাইম। সেগুলো করার সময় আপনাদের ইনোভেশন বেরিয়ে আসে, কিন্তু 6.9 সেই ফ্যাক্টরিতে যাবার জন্য বা তাদেরকে আনবার জন্য মিড পয়েন্টে কোথাও দেখা করবার জন্য আপনাদের ইনোভেশন কাজ করেনি। দ্যাট ওয়াজ লাউজি অফ ইউ, সেটা অ্যাকসেপ্টেবল না। এবং আমার বলতে একটা লজ্জাই হচ্ছে যে আপনারা আলটিমেটলি দি লাস্ট 8। হাউএভার কনগ্রাচুলেশনস উইথ এ হেভি হার্ট অফ কোর্স। আর যেটা বলার যে আর একটা টাস্ক শুধু বাকি থাকবে আপনাদের, সেই টাস্ক কমপ্লিটলি ইন্ডিভিজুয়াল, যে অ্যাকচুয়ালি এই 8 জনের মধ্যে থেকে কোন 3 জন আসলে যাচ্ছেন ফুল স্কলারশিপে, কারা পার্ট স্কলারশিপ বা ফেলোশিপ বা ডিপ্লোমায় যাচ্ছেন, সেই টাস্কটার মধ্যে থেকে তার পারফরমেন্সে, সেই টাস্কে আপনাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের বেসিস করে রেজাল্টগুলো দেওয়া হবে, অ্যান্ড উইল বি ডুইং ইট ভেরি শর্টলি। আমার মনে হয় আর আগামী 2-4 দিনের মধ্যেই উইল বি নোয়িং আপনাদের এই 8 জনের মধ্যে থেকে কারা যাচ্ছে স্কলারশিপে মাস্টার্স করতে, কারা শর্ট কোর্স করছেন, কোথায় করছেন। থ্যাংক ইউ সো মাচ।